রাজনীতির ডায়েরি, পর্ব 5 থেকে 6 ও শেষ অংশ। ফারহানা কবির মানাল। তুলি হকচকিয়ে গেল। এ মেয়ের মাথায় নিশ্চয়ই কোন সমস্যা আছে। সুস্থ মানুষের পক্ষে নিজেকে আঘাত করা সম্ভব নয়। নববীর হাত থেকে ক্রমাগত রক্ত পড়ছে। সে রক্ত বন্ধ করার চেষ্টা করছে না, বরং ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে রেখেছে। তুলির মাথা ঘুরতে লাগল। রক্ত দেখলে তার শরীর ঝিমঝিম করে, হাত পা অবশ হয়ে যায়। হঠাৎ নিজেকে খুব অসহায় এবং ক্লান্ত মনে হয়। তুলি একটু কেঁপে উঠল, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নববীর বাহু ধরে টান দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এইসব পাগলামোর মানে কি? কি করছো তুমি? নববী শান্ত গলায় বলল, মানসিক যন্ত্রণাকে শারীরিক যন্ত্রণা দিয়ে ঢাকার চেষ্টা করছি। অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এসব কেন করছো নববী? তালেবের সাথে কি কিছু হয়েছে? দেখি, তোমার হাতটা দেখি। ইসাস কতটা কেটে গেছে। পাগল হয়ে গেলে নাকি? তুমি আমায় চৈতি নামে ডাকতে পারো। তুলি চমকে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, কেন? এই নামে ডাকবো কেন? আমি জানি ডায়েরিটা তোমার কাছে আছে। সত্যি বলতে আমি নিজেই ওইটা তোমায় দিয়েছি। কেন দিয়েছ? আমাকে এসব জানিয়ে তোমার কি লাভ? লাভ ক্ষতির হিসাব করিনি। এই পৃথিবীতে অন্তত একজন মানুষ থাকুক, যে আমার ব্যাপারে সবটা জানবে, আমার হারিয়ে যাওয়ার কারণ বুঝতে পারবে। এসব পরে জানলেও হবে। তুমি এদিকে এসো। হাত থেকে রক্ত পড়ছে। রক্ত বন্ধ করা জরুরি। নববী বাধ্য মেয়ের মতো ছাদ থেকে নেমে আসলো। তার চোখ মুখ জ্বলজ্বল করছে, ঠোঁটের কোণে মৃদু হাসি। তুলি ঘরে ঢুকে ফার্স্ট এইড বক্স বের করল। কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। অসম্ভব কোমল গলায় বলল, তুমি এসব কেন করছো? কি চাও তুমি? আমি মরতে চাই। শান্তিতে ঘুমাতে চাই। অনেকদিন শান্তির ঘুম ঘুমানো হয় না। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন মরতে চাও তুমি? তুমি জানো না কেন? ডায়েরি পড়া শেষ হয়নি। তুলি মাথা নাড়ল। মৃদু গলায় বলল, কিছুটা পড়েছি। শেষ হয়নি। ওহ, আচ্ছা। কি হয়েছে? সবকিছু কি আমায় খুলে বলা যায়? কি শুনতে চাও তুমি? আমার জীবন সিনেমা থেকেও অতিরঞ্জিত, সিরিয়ালের থেকেও প্যাঁচানো, নাটক থেকেও হাস্যকর। এখানে কোন সুখ নেই, শান্তি নেই, সম্ভাবনা নেই। সবার জীবনেই সমস্যা থাকে, কিছু কম কিছু বেশি। জীবন নিয়ে হতাশ হবার কিছু নেই। মোটিভেশন দেওয়া সহজ, মেনে নেওয়া খুব কঠিন। এ কথা সত্য। তাই বলে তুমি নিজেকে শেষ করে দিবে? কি করব আমি? আমি যে খুব বড় ভুল করে ফেলেছি। এই ভুলের যে মাসুল হয় না। কি ভুল করছো? প্রথম থেকে বলি, ওই দিন যখন আমি বাড়ি পৌঁছাই ততক্ষণে নববী আপা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আপার পোশাক এলোমেলো হয়েছিল, শরীরে আছড়ের দাগ। বাবা বললেন কেউ হয়তো ওর শ্লীলতাহানি করেছে, তারপর খুন করে রেখে গেছে। মা খুব কাঁদছিলেন। ভেজা গলায় বললেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পুলিশে খবর দাও। বাবা রাজি হলেন না। সামনের মাসে তার নির্বাচন। এক্ষুনি এসব নিয়ে লোকজন জানাজানি হলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি বলার মতো ভাষা খুঁজে পাইনি। একজন বাবা কিভাবে নিজের মেয়ের থেকে সামান্য রাজনীতিকে গুরুত্ব দিতে পারে? শত অবিশ্বাসের পরও বাবা নিজের কথা রাখলেন। রাতের আঁধারে আপাকে মাটিতে পুঁতে ফেলা হলো। সে রাতে ঘুমাতে পারিনি, কাঁদতে পারিনি। ইচ্ছে করছিল নিজেকে শেষ করে ফেলি, তাও পারিনি। পাহাড় সমান ক্ষোভ বুকে মাঝে কবর দিয়েছি। সেদিকে সকালে বিষণ্ণ মনে বাড়ির ভেতর ঘুরছিলাম। কিছু ভালো লাগছিল না। নববী আপার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। দুজনে মিলে দেয়ালে আঁকিবুকি করেছি, পুকুরে সাঁতার কেটেছি, গভীর রাতে পছন্দের পুরুষ নিয়ে আলাপ করেছি। মায়ের বকা শুনেছি, খাবার কারাকারি করেছি। আপা খুব হিংসা করতাম। ও বাবা মায়ের কাছে থাকতে পারত, বেশি আদুরে। মাঝে মধ্যে খুব কঠিন কথা শোনাতাম।
আপা রাগ করতো না, হয়তো আমার অবস্থা বুঝতো। ভাবতেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আনমনে অনেক কিছু চিন্তা করছিলাম। হঠাৎ নজর পড়ল সদর দরজার ওপরে। একটা সিসি ক্যামেরা লাগানো। মায়ের কাছে শুনলাম বাবা লাগিয়েছে। ফুটেজ দেখলাম। সেখানেই তালেবের দেখা পাই। সে বাড়িতে ঢোকার সময় বেশ চুপি চুপি চোরের মতো করে ঢুকেছে, অথচ বেরিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়োই ছিল। আগে পরে তালেবের কথা শুনলেও কখনো ছবি দেখা হয়নি। আপা দেখাতে চাইতো না। অবশ্য ওদের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না। তড়িঘড়ি করে আপার মোবাইল চেক করলাম। তালেবের সাথে আপার অনেক কথা হয়েছে। কিছু নিষিদ্ধ আলাপ চোখে পড়ল। বুঝতে বাকি রইল না এই কাজ কার। সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওকে ওর পাপের শাস্তি দেব। পুলিশের ওপর ভরসা করলে নানান রকমের ছেঁড়া কাটা হবে। বাবাকে বলেও কোন লাভ হতো না। তার রাজনৈতিক নেশার কাছে আত্মীয় স্বজন মূল্যহীন হয়ে পড়েছিল। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। পরের দিনই তালেব আমাদের বাড়িতে আসলো। ঠিক করলাম আপার জায়গায় আমি ওকে বিয়ে করব। ওর জীবনকে তিলে তিলে শেষ করে ফেলব। বাবাকে আমার পরিকল্পনার কথা বললাম। অদ্ভুতভাবে বাবা খুব সহজে রাজি হয়ে গেলেন। মা অমত করেছিলেন কিন্তু লাভ হয়নি। আমাদের বিয়ে হলো। তালেব বারবার প্রশ্ন করছিল কেন এমন করছি, কি সমস্যা। ওর কথার কোন জবাব দিইনি। কি বা বলতাম আমি। এরপর এই বাড়িতে আসি। খুব বেশি প্রয়োজন না হলে তালেব আমার সাথে কথা বলতো না। সব সময় অভিমানী মুখ নিয়ে ঘুরে বেড়াতো। লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতো। অবশ্য এসব আমার ওপর কোন প্রভাব ফেলতো না। আমি তো শুধু ওকে কষ্ট দিতে চাইতাম। এই পরিবারের ভাঙন চাইতাম। নানান উপায়ে তালেবকে কষ্ট দিয়েছি। মা বাবাকে ওর বিষয়ে ভুল বুঝিয়েছি। আশিক ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছি। বড় ভাবির চরিত্রে দাগ দিয়েছি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কখনোই না। তুলি চৈতির হাত ওপর হাত রাখল। তরল গলায় বলল, তুমি তোমার পরিকল্পনায় চলছিল। হঠাৎ এমন বদল ঘটল কেন? গতকাল সন্ধ্যায় তালেব সাথে ঝগড়া করেছিলাম। ঝগড়া এক পর্যায়ে ও রাগ করে বাড়ি থেকে চলে যায়। তবে ওর মোবাইলটা নিয়ে যায়নি। তাতে কি হলো? কি পেয়েছো মোবাইলে? ওর মোবাইলে একটা কল রেকর্ড পেয়েছি। ওই কলে নববী আপার সাথে তালেবের শেষবার কথা হয়েছিল। কি কথা? নববী আপা বলছিল খুব অসুস্থ হয়ে পড়েছি। নাক মুখ থেকে রক্ত পড়ছে। আমি আর বাঁচব না। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। খুব চুলকাচ্ছে। তালেব বলছিল সে খুব দ্রুত ডাক্তার নিয়ে আসবে। চিন্তা না করতে। ওদের এসব কথা শোনার পরই আমি তোমার কাছে এসেছিলাম। সবকিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আশিক ভাই তোমাকে ডেকে নিয়ে গেল। আমি তোমাদের পিছু পিছু গিয়েছিল। আশিক ভাইয়ের কথাও শুনেছি। আমার খুব কষ্ট হচ্ছে। ভুল বুঝে দুটো জীবন নষ্ট করে দিলাম। আমাদের বাড়ির পাশের এক ভাবি আমায় বলেছিল নববী তোর রোগ কমেছে, এখনো কি শরীর জ্বলে আর চুলকায়। আমি তাকে ভালো মন্দ কিছু বলিনি। তোমার সেই ভাবি জানতো না যে তোমরা যমজ। ছোটবেলাতেই আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এই বাড়িতে খুব একটা আশা হতো না। মা বাবাও আমার ব্যাপারে কাউকে বিশেষ কিছু বলতেন না। যারা আমার কথা জানতো তারা জানতো আমি বিদেশ থাকি। চেহারা হুবহু মিল হওয়ার কেউ ধরতে পারতো না। তাহলে নববীর সাথে দেখা হতো কিভাবে? তোমাদের এত স্মৃতি। বেশিরভাগ সময় নানু বাড়িতে দেখা হতো। মোবাইলে কথাবার্তা চলতো। তুলি তীক্ষ্ণ চোখে চৈতির দিকে তাকালো। মেয়েটার কথাগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না, আবার ঠিক অবিশ্বাসও করতে পারছে না। মা বাবা এমন হতে পারে নাকি? দীর্ঘ সময় বিদেশ থাকলেও প্রতিবেশীরা জানে না এমন হয় নাকি? চৈতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুলি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজেকে শান্ত করো। আমরা অতীত বদলাতে পারি না। তবে অনিশ্চিত ভবিষ্যৎ সাজাতে পারি। আর কিছুই সাজানো নেই। সবকিছু শেষ হয়ে গেছে। আমি তালেবের সামনে দাঁড়াতে পারবো না।
ওর চোখে চোখ রেখে সত্য বলতে পারবো না। আমি হেরে গেছি, ভীষণ বাজে ভাবে হেরে গেছি। সূর্য ডুবে গেছে, চারদিকে অন্ধকার। খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। মেঝেতে সরল ধরনের নকশা তৈরি হয়েছে। চৈতি চোখ মুছে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে, হাঁটতে পারছে না। মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। তালেব নদীর পাড়ে একটা বটগাছের সাথে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে বিশেষ কিছু খেয়েছে। ধীরে ধীরে নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। বটগাছের চারপাশে ঝোপঝাড়ের মতো। চারদিকে মশা ভনভন করছে। মাঝে মধ্যেই তার শরীরে কামড় বসাচ্ছে। তালেব অলস ভঙ্গিতে হাত নাড়ালো। বিষণ্ণ গলায় বলল, তোরা কি আমার শরীরে সব রক্ত চুষে নিতে পারিস? মুক্তি দিতে পারিস এই নিষ্ঠুর পৃথিবীতে থেকে? কথাগুলো বলে সে নিজের মনে হাসল। এমন জীবন তো সে চায়নি, যাকে ভালোবেসে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারত। সেই ওর জীবনে কলঙ্কের দাগ দিয়েছে, সমাজের সামনে অপমানিত করছে। এ কেমন ভালোবাসা? তালেব পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেট বের করল। দিয়াশলাই কাঠি ধরিয়ে সিগারেট জ্বালালো। ঠোঁটের মাঝে রেখে লম্বা টান দিতে দিতে বলল, এই আগুনও আমার মনকে শান্ত করতে পারে না। গোটা পৃথিবীর কোথাও কি কোন শান্তি নেই? শান্তি থাকবে কেন? এই পৃথিবীতেও অনেক শান্তি আছে, শুধু তাকে খুঁজে পেতে হয়। মন থেকে শান্তির কাছে যেতে হয়। তালেব চমকে পিছন ফিরে তাকালো। এই যে নববী। কাপা গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? এই জায়গার ঠিকানা কোথায় পেলে? কে দিয়েছে? নববী খুব সুন্দর করে হাসল। অসম্ভব কোমল গলায় বলল, প্রিয় মানুষের ঠিকানা খুঁজে পেতে হয় না, তারা যে হৃদয় মাঝে থাকে। কি বলতে চাও তুমি? বলতে চাই আমি কোন মানুষ নই। আমি যে তোমার হৃদয়ের কম্পন, তোমার হৃদয়ের স্পন্দন। এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে আলাদা হই না। আমি তোমার কথা বুঝতে পারছি না। সে আমার কথা বাদ দাও। তুমি তো শান্তির খোঁজ করছিলে। তোমার কি শান্তি চাই? তালেব শরীরের ভর ছেড়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ে উত্তেজিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ চাই, খুব করে চাই। একটু শান্তি চাই। তুমি জানো বেশিরভাগ রাতে আমার ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করি। আচ্ছা, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? নববী তালেবের কাছে এগিয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে। সূরা আর-রাদ 28। কিভাবে এই শান্তির কাছে যাব? তোমায় খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। গোসল সেরে নামাজ পড়তে হবে, খানিকক্ষণ কুরআন তেলাওয়াত করে মনকে শান্ত করতে হবে। দুনিয়ার সুখের চিন্তা বাদ দিয়ে পরকালের কথা ভাবতে হবে। তবেই তুমি প্রকৃত শান্তির খোঁজ পাবে। এটাই শান্তি, সত্যিকারের শান্তি। এছাড়া বাকি সবকিছু মরীচিকার মতো, ক্ষণস্থায়ী। তালেব অবশ গলায় বলল, কে তুমি? আমায় এসব কথা বলছো কেন? তুমি তো নববী নও। ঠিক বলেছ তুমি। আমি নববী নই। আমি তোমার মস্তিষ্ক, হারিয়ে যাওয়া বিবেক, যাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতে চাও। সিগারেটের ধোঁয়ায় যাকে নিস্তেজ করে দিতে চাও। আমি সে। আমি তোমাকে নববীর মতো দেখছি কেন? এটাকে বলে হ্যালুসিনেশন। তুমি তোমার চারপাশে নববীকে চাও, সেজন্যই আমাকে নববীর মতো লাগছে। কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। তালেব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। ঝিঝি ডাকছে, পোকাগুলো ডাকছে বেশ জিরিয়ে জিরিয়ে। তুলি কান খাড়া করে ঝিঝির ডাক শুনছে। এমন মনে হচ্ছে যেন পোকারা তাকেই কিছু বলার চেষ্টা করছে। আশিক দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকল। সরু গলায় বলল, জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? কি করছো ওখানে? এমনিতেই। কিছু করছি না। রাতের বেলা কখনো ওখানে দাঁড়াবে না। দাঁড়াবো না কেন? এই বাড়িতে ভূত টুত আছে নাকি? ভূত নেই, তবে এ ঘরে একটা পরী আছে। রাতের বেলা জানালার কাছে দাঁড়ালে রাস্তা দিয়ে তাকে দেখা যায়। ব্যক্তিগত পরীকে রাস্তার লোক দেখবে এটা মেনে নেওয়া যায় না। অন্তত আমার পক্ষে সম্ভব না।
তুলি কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আশিক প্রথমবারের মতো এসব কথা বলছে। জানালার পাশে দাঁড়ালে রাস্তার লোক তাকে দেখে ফেলবে, সে আশিকের ব্যক্তিগত পরি। তুলির চোখ ভিজে উঠল। অশ্রু লুকানোর চেষ্টা করতে করতে বলল, রাতে খাবেন নাকি খেয়ে এসেছেন? যদি বলো তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করছো তাহলে খাবো। একা একা খেতে ইচ্ছে করছে না। মানুষেরা একা একা খাবার খেতে পারে না। একমাত্র পশুরাই একা একা খাবার খায়। আচ্ছা চলুন। তুমি রোজ রোজ না খেয়ে অপেক্ষা করো, ব্যাপারটা আমার ভালো লাগে না। তবে শান্তি পাই। বুঝলাম না। কিছু না। তুমি কি আমায় জড়িয়ে ধরতে চাও? অনেকক্ষণ থেকে চোখের পানি লুকানোর চেষ্টা করছো। তুলি অল্প হাসল। তার হাত কাঁপছে। এই মুহূর্তে আশিককে তালেবের কথা জানানোর প্রয়োজন ছিল। কিন্তু সেসব কথা বলতে ইচ্ছে করছে না। প্রিয় মানুষের হৃৎস্পন্দন শোনার মুহূর্তগুলো একটু বেশিই সুন্দর। এ সময়ে অন্য কিছু প্রাধান্য পায় না। চৈতি শেষবারের মতো তালেবের বন্ধুর নম্বরে ডায়াল করল। এই ছেলেটা বেশিরভাগ সময় তালেবের সাথে থাকে। বিয়ের পরপর পরিচয় হয়েছিল, যোগাযোগ রেখেছে। ওপাশ থেকে কেউ কল ধরল না। চৈতি চোখ বন্ধ করল। কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়ল। চৈতির মাথায় ভেতর সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। সে যন্ত্রণা ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পারছে না। দম আটকে আসছে। অনেক হয়েছে। এবার আর লুকোচুরি নয়। তালেবকে সোজাভাবে সবকিছু বলে দেবে। তাতে যা হওয়ার হবে। এ পাথর বহন করা সম্ভব নয়। জাহানারা শোবার আয়োজন করছিলেন। আজ তিনি একা ঘুমোচ্ছেন। বেশ কয়েকদিন ধরে তাকে গল্পের নেশায় ধরেছে। রাত জেগে গল্প পড়া নিয়ে প্রায়ই আশিকের বাবার সাথে ঝামেলা হয়। আজও হয়েছে। ঝামেলা এমন চরম পর্যায়ে চলে গেছে যে জাহানারা আলাদা ঘরে বিছানা করেছেন। চৈতি তার কাছে গিয়ে দাঁড়ালো। ভেজা গলায় বলল, মা, আপনার ছেলে বাড়ি আসছে না। জাহানারা শান্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালেন। ভাবলেশহীন গলায় বললেন, খুব বেশি রাত হয়নি। চলে আসবে। তুমি চিন্তা করো না। আসবে না। কেন আসবে না? আমার সাথে ঝগড়া হয়েছে। রাগ করে চলে গেছে। জাহানারা অল্প হাসলেন। অসম্ভব কোমল গলায় বললেন, স্বামী স্ত্রী ঝগড়া অতি সামান্য ব্যাপার। তালেব ঠিক চলে আসবে। তুমি চিন্তা করো না। চৈতি নিজেকে শান্ত করতে পারল না। খাটের কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগল। জাহানারা হাত ধরে তাকে বসালেন। গল্প পড়া নিয়ে ঝগড়ার ব্যাপারটা তাকে খুলে বললেন। ব্যাপারটা বলতে তার একটুও লজ্জা করল না। বরং ভালো লাগল। তিনি খেয়াল করলেন গল্পটা বলতে তার জোরতা কাজ করছে না এবং বেশ গুছিয়ে বলছেন। চৈতির ভয় কাটল না। সে বসে রইল। গল্প শুনতে ভালো লাগছে না। কিন্তু শাশুড়ির মুখের ওপর কিছু বলতে পারল না। চিন্তিত মুখে এদিক ওদিক তাকাতে লাগল। রাত প্রায় শেষ। তালেব তখনও অচেতন হয়ে পড়ে আছে। মশার কামড়ে তার শরীরের বিভিন্ন জায়গা ফুলে লাল হয়ে আছে। কেউ একজন তালেবের মাথার পাশে বসল। থলে থেকে পানির বোতল বের অচেতন ব্যক্তির চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, এখানে পড়ে আছিস কেন? পানির ঝাপটায় তালেবের জ্ঞান ফিরল। মাথায় হাত দিয়ে উঠে বসতে বসতে বলল, কে আপনি? এখানে কি করছেন? আমি ভিখারি মানুষ। শেষ রাতে নদীর পাড়ে হাওয়া খেতে এসেছি। তোকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। রাত দুপুরের এখানে পড়ে আছিস কেন? তালেব কথার জবাব দিল না। পকেট থেকে 200 টাকার নোট বের করে বৃদ্ধর হাতে ধরিয়ে দিয়ে হনহন করে চলে গেল। ছেলেটা খুব দ্রুত হাঁটছে। হাঁটছে বেশ শক্ত পায়ে, এলোমেলো পা ফেলছে না। বৃদ্ধ ভিখারি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলে উঠল, ছেলেটা বেঁচে থাকলে আজ এমনই শক্ত সামর্থ্য হতো। রাতের বেলা হাঁটাহাঁটি করার মজাই আলাদা। লোকজন থাকে না। মাঝে মধ্যে দুই একটা কুকুর দেখা যায়। তালেব বাড়ির সামনে থমকে দাঁড়ালো। দূর থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তালেবের বুকের মধ্যে ধক করে উঠল।
সে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বিস্মিত গলায় বলল, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? চৈতি ভাঙা গলায় বলল, আপনার সাথে আমার অনেক কথা আছে। খুব জরুরি। তুমি এভাবে কাঁপছো কেন? কি হয়েছে? চৈতি তালেবের হাত ধরে ঘরের মধ্যে ঢুকল। নিজের সমস্ত শক্তি একসাথ করে নববীর ব্যাপারে সবকিছু খুলে বলল। তালেব কোন কথা বলছে না, মনোযোগ দিয়ে শুনছে। চৈতি কথা শেষ করে হাতে মুখ ঢাকল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তালেব একটুও উত্তেজিত হলো না। শান্ত ভঙ্গিতে চৈতিকে কাছে টেনে নিল। একটা হাত রাখল তার পিঠে। অসম্ভব কোমল গলায় বলল, কাঁদে না। চৈতি সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। তবে সে নিজেকে তালেবের বাহুর বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করল না। সে হয়তো নববী নয়, কিন্তু তালেবের বিবাহিত বউ। এই সম্পর্কের কি কোন মূল্য থাকবে? তালেব কি তাকে মেনে নিয়ে সংসার করতে চাইবে, অথবা সে কি পারবে তালেবের সঙ্গে গোটা জীবন কাটানোর প্রস্তুতি নিতে? দিনের আলো ফুটতে শুরু করেছে। আবহাওয়া তুলনামূলক শীতল। চাঁদ ডুবে যাচ্ছে। ধরণীর বুকে নতুন দিনের আগমন। তালেব বলল, আমাকে নববীর কবরের কাছে নিয়ে যেতে পারবে? চৈতি মাথা নাড়াল। ফ্যাসফ্যাসে গলায় বলল, পারব। তার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা পাথর সরে গেছে। সত্য বলার প্রশান্তি অদ্ভুত সুন্দর। সবার অনুভব করার ক্ষমতা থাকে না। 7 দিন পরের কথা। তুলি ব্যস্ত ভঙ্গিতে কাপড়চোপড় গোছাচ্ছে। আশিকের চাকরির বদলি হয়েছে। আজ থেকে তারা দুজনে আলাদা বাসায় থাকবে। হুট করেই যেন আশিক তাকে বুঝতে শুরু করেছে। তুলি মন বেশ ভালো। সেই গুনগুন করে গান করছে। রজনী এসে তার পাশে বসল। সহজ গলায় বলল, আশা করি এরপর থেকে ভালো থাকবে। মনোযোগ দিয়ে সংসার করবে। তুলি চমকে উঠল। নিজেকে সামলাতে সামলাতে বলল, এমন কথা বললে যে? শোনো তুলি, আমিও একজন মেয়ে। স্বামী, সংসার আছে। এতদিন তোমার মনের অবস্থা আমি বেশ বুঝতে পেরেছি। আশিকের সাথে আমার অন্য ধরনের সম্পর্ক নেই। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই থেকে আমায় বোনের মতো জানে। আমিও ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি। না জেনে যদি কখনো তোমায় কষ্ট দিয়ে থাকি, তবে আমায় মাফ করে দিও। কথাগুলো বলে রজনী ঘর থেকে বেরিয়ে গেল। নিজের প্রতি তার প্রচণ্ড বিরক্ত লাগছে। মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তা সে ভাবতে পারছে না। তার আগেই বোঝা উচিত ছিল সবার মন মানসিকতা একরকম হয় না। সবাই সব বিষয়কে সহজভাবে নিতে পারে না। এতে সেই মানুষটার কোন দোষ নেই। প্রাকৃতিকভাবেই আমরা ভিন্ন, আমাদের মতামত আলাদা। এবং এটাই স্বাভাবিক। সূর্য ডোবার সময় হয়ে এসেছে। সোনালি আলো লালচে বর্ণ ধারণ করেছে। আশিক নববীর কবর দিকে থেকে চোখ সরিয়ে চৈতির দিকে তাকালো। বরফ শীতল গলায় বলল, ঠিক কি জন্য নববীর মৃত্যু হয়েছে? চৈতি মরা গলায় বলল, জানি না। ভেবেছিলাম আপনি খুন করেছেন। এছাড়া আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। কিছু জানতে পারিনি। তোমার বাবা, সে কিছু করেনি। নেতা হওয়ার পর অনেক খোঁজ খবর করেছে। কিছু মেলাতে পারেনি, এসব অবশ্য লোক মুখে শুনেছি। বাবার সাথে আমার কথা হয় না। তুমি কি কেন ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় আছো? না, তেমন কিছু নেই। তুমি কি জানতে তোমার ব্যাপারে আমি আগে থেকেই সবকিছু জানি? না, আমি জানতাম না। আচ্ছা, আপনি কি সত্যি জানতেন? তুমি যে নববী নও তা বুঝতে বেশি দিন সময় লাগেনি। তারপর নিজের মতো করে খোঁজ নেওয়া শুরু করেছিলাম। মাসখানেক হলো সবকিছু জেনেছি। শুধু নববীর কবরটা খুঁজে পাচ্ছিলাম না। চৈতি ভাবলেশহীন গলায় ওহ বলল। তার কিছু ভালো লাগছে না। হঠাৎ শরীর অবশ হয়ে আসছে। তালেব স্বাভাবিক চোখে চৈতির দিকে তাকালো। চৈতি, বলেন, যদি আমি তোমাকে তোমার নামে বিয়ে করতে চাই, তুমি কি রাজি হবে? চৈতি শান্ত চোখে তালেবের দিকে তাকালো। তার চোখের তারা জ্বলজ্বল করছে। চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছে।
সূর্য একদম ডুবে গেছে, চারদিকে অন্ধকার। এই আঁধারের মাঝেও দুজনকে বেশ সুন্দর লাগছে। ভবিষ্যৎ যে অনিশ্চিত, যেখানে কোন সমাপ্তি মানানসই নয়। সমাপ্ত।